তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা যে স্লোগান দেই না যে শহীদ জিয়ার আলো ঘরে ঘরে জ্বালো, কেন সেই আলোকিত আমরা করব? প্রত্যেকটা স্লোগানের প্রত্যেকটা জায়গার ব্যাখ্যা আছে। তো এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য একটি জোরে করতালি হবে না? যে সকল ভালো কাজের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন। প্রবাসীরা নিজেদেরকে ভালোবাসে না, এই কারণেই এই জায়গাগুলো সমস্যাগুলো হয়। তারা টাকা সেভিংস করে কার জন্য? নিজের পরিবারের জন্য। কিন্তু আমরা সবসময় নিজের ফ্যামিলিকে ভাবতে গিয়ে প্রবাসীরা নিজেদের কথা একবারও ভাবেন না। কি হওয়া উচিত আর কি কি হওয়া উচিত না, এর মধ্যে একটা ডিমার্কেশন লাইন থাকা উচিত যে আমাদের কি কি হওয়া উচিত। যে একজন যখন প্রবাসে মারা যায়, নিয়ম হচ্ছে কি, সে তার এম্বাসিতে যোগাযোগ করবে, যে বাংলাদেশের যে এম্বাসি আছে সেখানে যোগাযোগ করবে। সেখানে শ্রম কল্যাণ যে উইং আছে তার মাধ্যমে তারা এই দেশে যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যেটা আছে তাদের সাথে যোগাযোগ করে। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, 1976 সালে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি বিএমইটি গঠন করেন। বিএমইটি হচ্ছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, যার মাধ্যমে যাত্রা শুরু হয় এবং ওয়েজ আর্নার্স যে বোর্ড গঠন করা হয় সেটি এখন 176টি দেশে আছে এবং মাত্র 8,500 শ্রমিক 6টি দেশে, মধ্যপ্রাচ্যের 6টি দেশে 76 সালে গিয়েছিল। এখন সেটি 1 কোটির উপর হয়েছে 176টা দেশে। তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা যে স্লোগান দেই না যে শহীদ জিয়ার আলো ঘরে ঘরে জ্বালো, কেন সেই আলোকিত আমরা করব? প্রত্যেকটা স্লোগানের প্রত্যেকটা জায়গার ব্যাখ্যা আছে। তো এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য একটি জোরে করতালি হবে না? যে সকল ভালো কাজের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন। এখন আমাদের যে হওয়া উচিত আর কি কি হয়, কারণ একজন মানুষ যখন সে জায়গায় প্রবাসে তার কষ্টগুলো হচ্ছে সে নিজেকে ভালোবাসে না। ভালোবাসে না এই সেন্সে কেন, যে আমার বাবাও উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন দুবাইতে, দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটিতে। উনি এখানে সিনিয়র ম্যানেজার হিসেবে রিটায়ারমেন্টে গেছেন। তো উনি কি উপহার পেয়েছেন? উপহার হয়তো বা আমাদেরকে ভালো এডুকেশন দিতে পারছেন, আমাদেরকে একটা ভালো ব্যাকগ্রাউন্ড দিতে পারছেন, কিন্তু উনি নিজে কি কার্স পেয়েছেন? অভিশাপ। উনি এখন অ্যালঝাইমারের রোগী। কারণ একাকিত্ব হচ্ছে অন্যতম একটা কারণ অ্যালঝাইমার হওয়ার জন্য। একটা উদাহরণ দিলাম যে উনি রোগ কি উপহার পেয়েছেন আর কেন উনি প্রবাসে গিয়েছিলেন। সেই জায়গায় প্রত্যেকেরই অনেকের আলাদা আলাদা ঘটনা থাকতে পারে, কিন্তু আমরা যদি স্পেসিফিক করে বলতে চাই, কেউ তো স্বেচ্ছায়, নর্মালি যারা যায়, যে যারা অ্যাম্বিশাস থাকে তাদের ব্যাখ্যা আলাদা। আর অনেকে আছে আমরা বলি না যে ঠেকায় পড়ে যাওয়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই জায়গায় যখন উনি দেশে ছিলেন ইঞ্জিনিয়ার হিসাবে, উনি পিডিবিতে চাকরি করতেন 2800 টাকা বেতনে। ওই সময় 2800 টাকা বেতনে দেখা গেল আমাদের হয়তো বা ভালো এডুকেশন দেওয়া, মানে একটা ওয়েল টু ডু ফ্যামিলি হওয়া, সেটা হয়তো বা সম্ভব হতো না। যখন উনি প্ল্যান করলেন যে আমাদেরকে ফুল ফ্যামিলি শিফট করে নেবেন, সে সময় আমি লাকিলি বা আনলাকিলি মতিঝিল আইডিয়াল স্কুলে চান্স পাই। তো মতিঝিল আইডিয়াল স্কুলে চান্স পাওয়ার পর চিন্তা করলো, আচ্ছা ছেলে চান্স পাইছে, একটা ভালো এডুকেশন পাবে, তাইলে থাক। কিন্তু তাদের সমস্যাটা কি, তারা কখনো নিজেদেরকে হয়তো বা বলতে চান না বা ভালোবাসতে চান না। ভালো ফলগুলা, যেহেতু কোন একটা ফ্রুটস আঙ্গুর বা একটু দাম ছিল বেশি, উনি তখন নিজে হয়তো বা সেটি অ্যাফোর্ড করতে পারতেন না। কিন্তু যখন দেশের বাইরে থাকতেন, তখন উনি যখন নিজের ফ্রুটস থাকতো, তখন নাকি আমাদের কথা মনে করতো যে আমরা এই বিষয়গুলো তাকে আমাদেরকে খাওয়াতে পারতেছিলেন না এক সময়, তো এই জন্য উনি নিজে খাইতে পারতেন না। তো এই জায়গার যে কষ্টগুলা, এগুলো ছোট ছোট গল্প, এক একটা গল্পের হয়তো বা কাহিনী আলাদা হতে পারে, কিন্তু মূল থিম এক জায়গায় বেঁধে যায় যে তারা প্রত্যেকে কষ্ট করেন। আমার যে ছোট বোনটা আছে তার সমবয়সী আরেক চাচার, মানে চাচাতো বোন ওই একই বয়সী, উনি যখন দেশে আসতেন তখন চিন্তা করতেন আমি আমার মেয়ের জন্য নেব, আমার ভাইয়ের মেয়েও তো আমার মেয়ে, কোন একটা জিনিস উনি কিনতেন। তো সেই জায়গায় উনি নিজে কখনো এফোর্ড করতে পারেন নাই সেই জায়গায়, এবং নিজের ওনার প্রত্যেকটা জায়গায় ল্যাকিংস থাকতো, নেগেটিভ ঋণাত্মক জায়গায় থাকতো। তো এই জায়গাগুলো নিজের কেয়ার না করা, প্রবাসীরা নিজেদেরকে ভালোবাসে না, এই কারণেই এই জায়গাগুলো সমস্যাগুলো হয়। তারা টাকা সেভিংস করে কার জন্য? নিজের পরিবারের জন্য। সেই পরিবারের জায়গা থেকে তারা নিজেরা যে ভালোবাসার জায়গাটুকু নিজেকে যে ওন করবে, দেখা গেল একটা ট্রিটমেন্ট ইমার্জেন্সি দরকার, অনেকে বাইরে থেকে ফোন দেন যে একটা এমআরআই করানোর জন্য, ওখানে খরচ হয় প্রায় 60 থেকে 70,000 টাকা। সে এমআরআই করে না, যেগুলো দেখা গেল যে নিজেই টাকাটা সেভ করে সে তার পরিবারের জন্য খরচ করবে। এই ছোট ছোট জায়গা থেকে বিড়ম্বনাগুলো হয়। আমাদের এখানে মেডিকেল সায়েন্সের জনক বলা হয়
হিপোক্রেটিসকে ওনাকে জনক বলা হয়। আমরা যখন কোনো ওথ নেই, হিপোক্রেটিক ওথ নেই, আমরা মেডিকেল সায়েন্স শুরু করি। ইবনে সিনার মতো ফিলোসোফার ছিল আল কানুন ফিকটিভ বই সারা বাংলাদেশের মানে সারা ওয়ার্ল্ডের মেডিকেল সায়েন্স উনি তখন ইনক্লুড করেছিলেন। এই দার্শনিকরাও বলেছিলেন ডাক্তাররা রোগের চিকিৎসা করে কিন্তু মৃত্যুর চিকিৎসা করতে পারে না। আমরা কি করতে পারি সর্বোচ্চ, আমরা মৃত্যুটা যাতে আমরা ডিলেতে করানো যায়, মানে কি রোগের চিকিৎসা করানো মানে কি তার মৃত্যুকে আমি ডিলে করলাম, নট মৃত্যুর চিকিৎসা করানো সম্ভব না। সেই মৃত্যুকে ডিলে করাইতে হলে দেখা গেল তার হাই ব্লাড প্রেশার আছে, সে নিজেকে অবহেলা করলো, গাফিলতি করলো, কোনো জায়গায় সে এই জায়গাকে নিজে ওভারলুক করলো, আরে আমার প্রেশার কোনো কিছু হবে না, আমার ডায়াবেটিস কোনো কিছু হবে না, কিন্তু সে যে দিনে দিনে নিজের মৃত্যুকে ত্বরান্বিত করছে, সেই জায়গায় আমাদের যেতে হবে গোড়ায় কি কি সমস্যা, আমরা তাকে টিপস গুলো দিতে হবে। আমরা কোন জায়গাতে টিপস দেবো যে আপনি একটু ব্লাড প্রেশারটা নিয়মিত মাপবেন, আপনি একটু নিজের ডায়াবেটিকটা ফলো আপে করবেন। কিন্তু আমরা সবসময় নিজের ফ্যামিলিকে ভাবতে গিয়ে প্রবাসীরা নিজেদের কথা একবারও ভাবেন না। তারাই ভাবেন না বলেই এই যে স্ট্রোক আমরা যে বলি হুট করে হয়ে যায়, আর বিদেশে আমাদের ভাষাগত সমস্যা থাকে। এই জায়গাও কিন্তু একদম বাস্তববাদী উদাহরণ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি প্রত্যেকের জন্য বাধ্যতামূলক ভাবে বাংলা ভাষার পাশাপাশি আর কি কি ভাষা শেখা যায়, ফ্রেঞ্চ আছে, স্প্যানিশ আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে, উনি কিন্তু এগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। এই 31 দফার মধ্যে কিন্তু আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেকগুলো দফা আছে যেগুলো ইন্টারলিঙ্কড, সেগুলোর বাইরে আর কোনো কিছু বাংলাদেশের মানুষের বা প্রবাসী ভাইদের ভালো করা এর বাইরে সম্ভব না।